আজকে আমি আবারও একটি সুন্দর বিষয় নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে শুঙ্গ বংশ, কাণ্য বংশ এবং সাতবাহন বংশ সম্পর্কে। প্রথমে জেনে নেব আমরা শুঙ্গ বংশ সম্পর্কে। এই শাসনকাল ছিল 185 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 75 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। তিনি ছিলেন শেষ মৌর্য রাজা বৃহদ্রথের সেনাপতি। তিনি বৃহদ্রথকে হত্যা করে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। এর ফলে মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে এবং নতুন যুগের সূচনা হয়। শুঙ্গ বংশের প্রথম শাসক পুষ্যমিত্র শুঙ্গ সম্পর্কে আমরা জেনে নেব। আমরা জানি তার শাসনকাল হচ্ছে 185 থেকে 149 খ্রিস্টপূর্বাব্দ। তিনি প্রথম মগধ ও মধ্য ভারতের অংশে শাসন প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে যবন অর্থাৎ গ্রিক আক্রমণ প্রতিহত করা হয়। অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেন, অর্থাৎ যার মানে হলো রাজ্য ছিল যথেষ্ট শক্তিশালী আর কি। তিনি বৌদ্ধ ধর্মের প্রতি কঠোর ছিলেন, যদিও সম্পূর্ণ ধ্বংস করেননি। পুষ্যমিত্র শুঙ্গর পরে সিংহাসনে বসেন তার পুত্র অগ্নিমিত্র শুঙ্গ। তার শাসনকালকে কেন্দ্র করে কালিদাস রচনা করেন বিখ্যাত নাটক মালবিকাগ্নিমিত্রম। এই নাটক থেকে আমরা অগ্নিমিত্র সম্পর্কে অনেক তথ্য পাই। এছাড়া অন্যান্য রাজারা ছিলেন বসুমিত্র, ভদ্রক, দেবভূতি প্রমুখ। শেষ রাজা ছিলেন দেবভূতি। তাকে হত্যা করেন তার মন্ত্রী বাসুদেব কান্য এবং সেই সঙ্গে শুঙ্গ বংশের অবসান ঘটে। কবে ঘটেছিল? প্রায় 75 খ্রিস্টপূর্বাব্দে। শাসন ব্যবস্থা ও সমাজ কেমন ছিল? রাজারা ব্রাহ্মণ্য ধর্মে বিশ্বাসী ছিলেন। হিন্দু ধর্মের পুনর্জাগরণ ঘটে, কিন্তু বৌদ্ধ ধর্ম সম্পূর্ণ বিলুপ্ত হয়নি, টিকে ছিল। রাজ্য ছিল সামন্ত প্রথাভিত্তিক, অর্থাৎ ছোট ছোট রাজারা শুঙ্গ রাজাকে কর দিত। এই বংশে সংস্কৃত শিল্প কেমন ছিল? বৌদ্ধ স্তূপগুলির পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়, যেমন ভরহুত স্তূপ। শিল্পে মৌর্য যুগের প্রভাব কিন্তু বজায় ছিল। শেষ রাজা দেবভূতিকে তার মন্ত্রী বাসুদেব কান্য হত্যা করেন। এরপর শুরু হয় কান্য বংশ। শুঙ্গ বংশ সম্পর্কে আমরা কি কি জানলাম এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই জেনেছি শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। শেষ মৌর্য রাজাকে হত্যা করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। অগ্নিমিত্র ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের পুত্র। কালিদাসের একটা নাটক আছে, সেটার নাম হচ্ছে মালবিকাগ্নিমিত্রম। এই নাটক তোমার অগ্নিমিত্রকে আর কি উল্লেখ করেই রচনা করা হয়েছিল। শুঙ্গ বংশের শেষ রাজা ছিলেন দেবভূতি। পরে যে রাজবংশ শাসন করেছিল সেটি হচ্ছে কাণ্য বংশ। তার শাসনকাল ছিল প্রায় 75 খ্রিস্টপূর্বাব্দ থেকে 30 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। কাণ্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব কান্য। তিনি ছিলেন শুঙ্গ বংশের শেষ রাজা দেবভূতির মন্ত্রী। দেবভূতিকে হত্যা করে তিনি কাণ্য বংশের প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল পাটলিপুত্র, বর্তমানে পাটনা। এর পতন কীভাবে হয়েছিল? শেষ রাজা সুশর্মনকে সাতবাহন রাজারা পরাজিত করেছিলেন, ফলে কাণ্য বংশের পতন ঘটে যায়। কবে ঘটেছিল? 30 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, কি কি আমরা জানলাম? তাহলে আমরা জানলাম কাণ্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাসুদেব কান্য। তিনি ছিলেন তোমার শুঙ্গ বংশের আর কি মন্ত্রী। হ্যাঁ, তো মন্ত্রী থেকে রাজাকে মেরে ফেলেছিলেন। শেষ কাণ্য রাজা ছিলেন সুশর্মন। আর কাণ্য বংশের পতন ঘটায় কোন বংশ? সাতবাহন বংশ। এগুলো জানতে হবে। পরে আমরা জানব সাতবাহন বংশ সম্পর্কে। শাসনকাল ছিল প্রায় খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে খ্রিস্টাব্দ দ্বিতীয় শতক পর্যন্ত, অর্থাৎ প্রায় 30 খ্রিস্টপূর্বাব্দ থেকে 220 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুখ সাতকর্ণী। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা আর কি। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল দক্ষিণ ও মধ্য ভারতের বড় সাম্রাজ্য বাণিজ্যিক ও সমুদ্রপথের মাধ্যমে সমৃদ্ধি বৃদ্ধি পেয়েছিল আর কি। ভারতীয় সংস্কৃতির বিকাশ, পালীয় সংস্কৃত সাহিত্য সমর্থন, অশোক স্তম্ভ ও বৌদ্ধ স্থাপত্যের প্রভাব, এগুলো সবই ছিল এই সাম্রাজ্যের বৈশিষ্ট্য। গৌতমীপুত্র সাতকর্ণী ছিল এই সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা। তাহলে আমরা জানলাম সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিমুখ সাতকর্ণী। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী কাদের পরাজিত করেছিলেন? আমরা জানি শকদের অর্থাৎ নাহাফনদের পরাজিত করেছিলেন। সাতবাহনরা যে ভাষা ব্যবহার করত সেটা হলো প্রাকৃত ভাষা। সাতবাহন বংশের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা প্রাতিষ্ঠান বলা হয়।